চলুন আজ আমরা বাংলাদেশের সেই সব প্রাকৃতিক সম্পদ নিয়ে একটু ঘুরে আসি যেগুলো মানে যাই বিশাল জাতিকে শক্তি যোগায়, খাবার দেয় আর দেশটাকে গড়ে তোলে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে ১৬ কোটিরও বেশি মানুষের একটা দেশ, এই দেশটা চলে কিসের জোরে? এর শক্তির উৎসটা আসলে কি? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি। তো আলোচনার শুরুতে একদম সহজ করে জেনে নিই, এই যে আমরা প্রাকৃতিক সম্পদ বলছি জিনিসটা আসলে কি। সোজা কথায় প্রকৃতিতে যা কিছু পাওয়া যায়, হোক সেটা বাতাস, পানি বা মাটির নিচের খনিজ, আর যা আমরা মানুষরা বেঁচে থাকার জন্য বা বিভিন্ন অর্থনৈতিক কাজে ব্যবহার করি, সেটিই হলো প্রাকৃতিক সম্পদ। এখন এই সম্পদগুলো কিন্তু সব একরকম না। মোটা দাগে এদের দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো নবায়নযোগ্য, মানে যেটা ফুরিয়ে যায় না, বারবার ব্যবহার করা যায়, যেমন ধরুন সূর্যের আলো। আর আরেকটা হলো অনবায়নযোগ্য, মানে যার ভাণ্ডার সীমিত, একবার ব্যবহার করলেই শেষ, যেমন ধরুন গ্যাস বা কয়লা। আচ্ছা, তাহলে আমাদের এই সফরের প্রথম অংশে আমরা ফোকাস করব সেই সব সম্পদের ওপর যা আক্ষরিক অর্থে পুরো দেশটাকে চালায়, মানে বাংলাদেশের শক্তির উৎসগুলো নিয়ে। আমরা যদি দেখি বাংলাদেশ বিদ্যুৎ পায় থেকে, তাহলে একটা জিনিস একদম পরিষ্কার, আর সেটা হলো প্রাকৃতিক গ্যাসের একচ্ছত্র আধিপত্য। দেশের মোট বিদ্যুতের ৬০% বেশি কিন্তু আসে একাই একটা উৎস থেকে। ভাবা যায়? আর এই যে গ্যাসের কথা বলছি, এটা কিন্তু শুধু বিদ্যুৎ কেন্দ্রে থেমেই নেই। একদম কলকারখানার জ্বালানি থেকে শুরু করে আমাদের আপনার বাসার রান্নার চুলা, এমনকি রাস্তার গাড়ির সিএনজি পর্যন্ত আমাদের প্রতিদিনকার জীবনের প্রায় সবখানেই এই প্রাকৃতিক গ্যাস জড়িয়ে আছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই যে এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এটা তো অফুরন্ত না। হিসাব বলছে ২০২৩ সালের জুন পর্যন্ত আমাদের দেশে প্রমাণিত গ্যাসের মজুদ আছে মাত্র 8.46 ট্রিলিয়ন ঘনফুটের মতো। আর এই ভাণ্ডার যে সীমিত, তার আজ কিন্তু আমরা পাই। মাঝে মাঝে যে লোডশেডিং হয় বা বিদেশ থেকে গ্যাস আমদানি করতে হয়, তার মূল কারণ তো এটাই। গ্যাসের পর যদি আরেকটা জীবাশ্ম জ্বালানির কথা বলি, তাহলে আসবে কয়লার নাম। বর্তমানে দিনাজপুরের বড় পুকুরিয়া খনিটাই দেশের একমাত্র চালু থাকা কয়লা খনি। তবে হ্যাঁ, এটা সত্যি যে এই কয়লা তোলা নিয়ে পরিবেশগত কিছু দুশ্চিন্তাও আছে। তো গ্যাস ফুরিয়ে আসছে, কয়লারও একটা সীমা আছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা চলে আসে, আমাদের ভবিষ্যতের শক্তির উৎসটা কি হবে? আমরা চলব কি দিয়ে? আর ঠিক এখানেই নবায়নযোগ্য শক্তির একটা বিশাল সম্ভাবনার দোয়ার খুলে যায়। যেমন ধরুন সৌরশক্তি। আমাদের দেশে বছরে প্রায় ৩০০ দিনই ঝলমলে রোদ থাকে, আর এই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু এর মধ্যে ৬০ লাখের বেশি সোলার হোম সিস্টেম বসে গেছে। বিশেষ করে গ্রামগুলোতে এটা একটা বিপ্লব ঘটিয়েছে বলা যায়। শুধু সূর্যই নয়, বাতাস আর পানি থেকেও শক্তি পাওয়ার চেষ্টা চলছে। একদিকে আমাদের উপকূলীয় এলাকাগুলোতে বায়ুবিদ্যুতের দারুণ সম্ভাবনা আছে, যেটা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। অন্যদিকে জলবিদ্যুৎ বলতে গেলে এখনও সেই কাপ্তাই বাঁধের ওপরেই নির্ভরশীল। বেশ, তো আমরা শক্তি বা জ্বালানি নিয়ে কথা বললাম। চলুন এবার মাটির নিচ থেকে একটু উপরে উঠে আসি, মানে এবার নজর দেব মাটির ওপরের সম্পদগুলোর দিকে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যদি কিছু থাকে, সেটা হলো কৃষি। এটা শুধু কথার কথা নয়। দেশের প্রায় ৪০% কর্মজীবী মানুষের জীবন জীবিকা সরাসরি এই একটা খাতের উপরেই নির্ভর করে। আর কৃষির মূল ভিত্তিটা কি? এই দেশের মাটি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দিয়ে তৈরি এই বদ্বীপটা যেন প্রকৃতির এক আশীর্বাদ। ধান, পাট, গম থেকে শুরু করে শাকসবজি, আখ কিনা হয় এখানে। এই মাটিই তো কোটি কোটি মানুষের মুখের আহার যোগায়। মাটির ওপরে যেমন ফসল, তেমনি মাটির ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শিল্পের অনেক কাঁচামাল। যেমন ছাতক বা জয়পুরহাটের চুনাপাথর ছাড়া সিমেন্ট কারখানা চলবে না। আবার নেত্রকোনার সাদা মাটি লাগে সিরামিক বা কাগজের কারখানায়। আর কাঁচ শিল্পের জন্য তো সিলিকা বালি অপরিহার্য। আচ্ছা, মাটি আর খনিজের কথা তো হলো। চলুন আমাদের এই সফরের শেষ ধাপে গিয়ে একটু ডুব দিই বাংলাদেশের জীবন্ত প্রকৃতির ভাণ্ডারে, মানে আমাদের নদ-নদী আর বনজঙ্গলের সম্পদে। শুরুতেই একটা দারুণ তথ্য দিই, যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। অভ্যন্তরীণ বা মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ কিন্তু এখন বিশ্বে তৃতীয়। এটা থেকেই বোঝা যায় আমাদের জলজ সম্পদের ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল।
আমাদের এই মৎস্য সম্পদকে মূলত দুই ভাগে দেখা যায়। একটা হলো অভ্যন্তরীণ, মানে আমাদের নদী নালা খালবিল পুকুরের মাছ, এটা দেশের মানুষের প্রোটিনের প্রধান যোগান দেয়। আর দ্বিতীয়টা হলো সামুদ্রিক মৎস্য, মানে বঙ্গোপসাগরের সম্পদ। এখানকার ইলিশ চিংড়ি এগুলো তো দেশের চাহিদা মিটিয়ে বিদেশও রপ্তানি হয়, অর্থনীতিকে সচল রাখে। আর বনজ সম্পদের কথা উঠলে প্রথমেই কোন নামটা মাথায় আসে? অবশ্যই সুন্দরবন। এটা শুধু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনই না, এটা আমাদের জাতীয় পরিচয় আর গর্বের একটা অংশ। আর হ্যাঁ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র ঠিকানাও তো এখানেই। তবে বাংলাদেশের বন মানেই কিন্তু শুধু সুন্দরবন নয়, এর বাইরেও বিরাট একটা অংশ জুড়ে আছে বনভূমি। যেমন পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ি বন, আবার দেশের মধ্যাঞ্চলে আছে শালবন। এই সবগুলো মিলেই কিন্তু আমাদের মোট বনজ সম্পদ। তো এতক্ষণ আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডারটা ঘুরে দেখলাম, কিন্তু এই অমূল্য সম্পদগুলো কি সুরক্ষিত? এখন সময় হয়েছে এই সম্পদগুলোকে টিকিয়ে রাখার যে চ্যালেঞ্জগুলো আছে সেদিকে একটু তাকানোর। দেখুন, আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু বেশ কয়েকটি বড় হুমকির মুখে পড়েছে। এর মধ্যে প্রধান চারটা হল এগুলোর অতিরিক্ত ব্যবহার, মারাত্মক দূষণ, ব্যবস্থাপনার অভাব আর অবশ্যই বিপুল জনসংখ্যার চাপ। আর এই হুমকিগুলো যে শুধু কাগজে কলমে আছে তা কিন্তু না, এর ফল আমরা চারপাশেই দেখতে পাচ্ছি। যেমন পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে বন কাটা হচ্ছে, মাটির নিচের পানিতে আর্সেনিকের মতো বিষ মিশে যাচ্ছে, আর দূষণের কারণে নদীগুলো থেকে মাছও কমে যাচ্ছে দিন দিন। তাহলে সবশেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন দরকার, আবার অন্যদিকে এই অমূল্য প্রাকৃতিক সম্পদগুলোকেও তো রক্ষা করতে হবে। বাংলাদেশ এই দুয়ের মধ্যে ভারসাম্যটা রক্ষা করবে কিভাবে? এই বড় প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম।